খাওয়ার রুচি, ওজন দুটোই বেড়ে যায়, ঘুম অনেক বেড়ে যায়, হাত পা অত্যন্ত ভারী হয়ে আসে, সেখান থেকে দুর্বল লাগে। ডিপ্রেশনটা যদি আরও বেশি তীব্র হয়ে ওঠে তখন এতে অনেক সময় সাইকোটিক ফিচার্সও চলে আসতে পারে। খুবই কমন যে উপসর্গগুলো এখানে আমরা পাই সেটা হচ্ছে অনেক বেশি ব্যথা করে শরীরের বিভিন্ন স্থানে, হতে পারে সেটা লোয়ার ব্যাক রিজিয়নে, হতে পারে মাথা ব্যথা। তারপর রোগীরা প্রায় বলে মাথার মধ্যে অনেক চাপ দিয়ে ধরে থাকে, ঠিক ব্যথা না, চাপ দিয়ে ধরে আছে তা। আসসালামু আলাইকুম। আমরা অনেকেই ডেমোগ্রাফিক ডিভিডেন্ট এই টার্মটার সাথে পরিচিত, অর্থাৎ একটা দেশের বা অঞ্চলে যখন কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যা ডিপেন্ডেন্ট জনগোষ্ঠীর সংখ্যার চেয়ে বেশি হয়। বাংলাদেশ বর্তমানে এই সময়টা অতিক্রম করছে এবং আশা করা হচ্ছে আরও কম বেশি 10-15 বছর এই সময়টা হয়তো স্থায়ী হবে। আমরা যদি একটু কল্পনা করার চেষ্টা করি যে বর্তমান বাংলাদেশের প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর প্রতি 100 জনে প্রায় 7 জন একটা মানসিক সমস্যায় ভুগছেন, যে সমস্যার কারণে তাদের দীর্ঘমেয়াদী ডিসএবিলিটি হবার সম্ভাবনা আছে, এবং তার থেকেও অ্যালার্মিং বিষয়, এই জনগোষ্ঠীর একটা উল্লেখযোগ্য সংখ্যক অংশ চিকিৎসার বাইরে থেকে যাচ্ছে। তাহলে এটার আলটিমেট আউটকামটা আমরা চিন্তা করতে পারি কিনা? সো ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা এমনই একটা মানসিক সমস্যা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বিষণ্ণতা বা ডিপ্রেশন। তো যেটা বলছিলাম, সর্বশেষ বাংলাদেশের সার্ভে অনুযায়ী বাংলাদেশে ডিপ্রেশনের প্রিভ্যালেন্স প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর মধ্যে প্রায় 6.7%, অর্থাৎ প্রতি 100 জন প্রাপ্তবয়স্ক মানুষের মাঝে প্রায় 7 জন এই সমস্যায় ভুগছেন। কয়েক বছর আগের WHOর একটি ডেটা অনুযায়ী নিম্ন এবং মধ্যম আয়ের দেশসমূহে যারা ডিপ্রেশনে ভোগেন তাদের প্রায় 75%ই চিকিৎসার আওতার বাইরে থেকে যাচ্ছেন। বাংলাদেশের ক্ষেত্রে এমন স্পেসিফিক কোনো ডেটা আমি পাইনি, তবে কয়েক বছর আগের আরেকটা গবেষণার ফলাফল বলছে বাংলাদেশে যারা মানসিক সমস্যায় ভুগছেন তাদের প্রায় 92%ই চিকিৎসার আওতায় আসেন না। সো এর মধ্যে অবশ্যই ডিপ্রেশনের পেশেন্টও উল্লেখযোগ্য পরিমাণ থাকার কথা। আমরা ক্লিনিশিয়ানরা ডিপ্রেশন ডায়াগনোজ করার জন্য যে টুলটা ব্যবহার করি সেটার নাম হচ্ছে DSM-5। তো চলুন দেখে নেই DSM-5 এর আলোকে ডিপ্রেশনের প্রধান লক্ষণগুলো কেমন। ডিপ্রেশনের প্রধান কোর ফিচার বা প্রধান লক্ষণ হচ্ছে দুটা। নাম্বার 1, ডিপ্রেসড মুড, অর্থাৎ মন খারাপ থাকা। এটা রোগীর সাবজেক্টিভ কমপ্লেইন হতে পারে, সে নিজে ফিল করতে পারে, তার কাছে মনে হতে পারে তার মুডটা খুব এমটি লাগছে, মন মরা লাগছে, যখন তখন কান্নাকাটি করছে। অথবা যারা পেশেন্টের সাথে থাকেন তারা অবজার্ভ করতে পারেন যে মানুষটার আগের মতন হাসি খুশি থাকছে না, বা একা একা থাকছে, মন মরা থাকছে, বা কান্নাকাটি করছে। সেকেন্ড যে কোর ফিচারটা থাকতে হবে সেটা হচ্ছে গিয়ে লস অফ ইন্টারেস্ট বা আগ্রহ আনন্দ কমে যাওয়া। এই আগ্রহ আনন্দ কমে যাওয়া এটা হতে পারে ডে টু ডে অ্যাক্টিভিটিতে, যেমন লেখাপড়া করা, অফিসে যাওয়া, ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়া, অথবা পরিবারের সদস্যদের দেখভাল করা, এই কাজগুলোতে। অথবা হতে পারে যে কাজগুলো করে আমি আনন্দ পাই, আমার শখের কাজগুলো, যেমন ভিডিও গেম খেলা, মাছ ধরা, গল্প করা বা ঘুরতে যাওয়া, এই বিষয়গুলোতেও আগ্রহ আনন্দ কমে যাবে। এই দুটা কোর ফিচারের সঙ্গে আরও কিছু ফিচার্স থাকতে হবে। এর মধ্যে প্রধান হচ্ছে ঘুমের সমস্যা, অর্থাৎ ঘুম কমে যাবে। এই ঘুমটা হবে ইন দ্য ফর্ম অফ লেট ইনসমনিয়া, অর্থাৎ স্বাভাবিক সময়ে যেই সময়ে ঘুমটা ভাঙতো তার কমপক্ষে 2 ঘন্টা আগে ঘুমটা ভেঙে যাবে, আর ঘুম আসবে না। এবং বেশিরভাগ পেশেন্ট এটাকে এভাবে বর্ণনা করেন, ঘুম আসে না এবং প্রচণ্ড রকম আনরিফ্রেশিং লাগে। তারপরে যে লক্ষণটা সেটা হচ্ছে গিয়ে ওজনের পরিবর্তন, এটা বেড়েও যেতে পারে, কমেও যেতে পারে। কতটুকু বেড়ে যেতে পারে বা কমে যেতে পারে, গত 1 মাসে প্রায় 5% চেঞ্জ আসতে পারে। তারপরের যেই লক্ষণটা সেটা হচ্ছে গিয়ে এনার্জি বা শক্তি কমে আসা, সর্বক্ষণ প্রচণ্ড দুর্বল লাগা, তারপরে নিজেকে প্রচণ্ড মূল্যহীন মনে হতে পারে, অত্যাধিক পরিমাণ অপরাধ বোধে ভুগতে পারে। তারপরে যেটা হতে পারে যে মনোযোগ কমে যাওয়া বা স্মৃতিশক্তি কমে যাওয়া। তারপর আসতে পারে অত্যাধিক অস্থিরতা, বা পেশেন্ট অত্যাধিক রকমের রিটার্ডেড হয়ে যাচ্ছে, একেবারেই চুপচাপ হয়ে যাচ্ছে। সর্বশেষ যেটা আসতে পারে মৃত্যুর চিন্তা, অর্থাৎ এটা কয়েক রকম হতে পারে, যেমন একটা প্যাসিভ উইশ যে আমার জীবনটা যদি না থাকতো, আমার যদি জন্মই না হতো, তার থেকে একটু বেশি, যেমন যদি সৃষ্টিকর্তা আমাকে নিয়ে যেতেন। সেখান থেকে আরেকটু তীব্র হতে পারে কীরকম, নিজেই অ্যাক্টিভলি নিজের জীবনটা শেষ করে দেওয়ার প্ল্যান করা।
এই যে সিমটমগুলো, এর মধ্যে কমপক্ষে 5টা যদি কারোর 2 সপ্তাহ ধরে দিনের বেশিরভাগ সময় থাকে এবং এই সিমটমের জন্য তার ব্যক্তিগত, সামাজিক, পারিবারিক, পেশাগত অথবা জীবনের অন্য কোনো ক্ষেত্রে সে সমস্যার সম্মুখীন হয়, তাহলে সেটাকে আমরা ডিপ্রেশন বা বিষণ্ণতা বলতে পারি। এখন ডিপ্রেশন বা বিষণ্ণতার লক্ষণগুলো কি সবসময় এমনই হবে, নাকি এর মধ্যে কিছু ভ্যারিয়েশনও আসতে পারে? ডেফিনেটলি এর মধ্যে কিছু ভ্যারিয়েশন আসতে পারে। ডিপ্রেশনের সাথে অনেক সময় সিগনিফিকেন্টলি দুশ্চিন্তা বা উদ্বিগ্নতার সিমটমসগুলোও আসতে পারে। এই সিমটমসগুলো হতে পারে যেটাকে আমরা বলি ফ্রি ফ্লোটিং অ্যাংজাইটি, সবসময় কোনো না কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তা লেগেই আছে, এই আমার সাথে খারাপ কিছু হয়ে গেল কিনা। ঘুমের সমস্যাটা ইনিশিয়াল ইনসমনিয়া আকারে হতে পারে, ঘুম আসতে অনেক দেরি হওয়া, তারপর মেজাজটা অনেক খিটখিটে হয়ে যাওয়া, মাংসপেশি টান টান হয়ে থাকা এবং এখান থেকে অস্থিরতা, দুর্বলতা এটা। এছাড়া অ্যাটিপিক্যাল ডিপ্রেশন নামের একটা ডিপ্রেশনে একটু অন্যরকম লক্ষণও দেখা যায়, যেমন খাওয়ার রুচি, ওজন দুটোই বেড়ে যায়, ঘুম অনেক বেড়ে যায়, হাত পা অত্যন্ত ভারী হয়ে আসে, সেখান থেকে দুর্বল লাগে। তারপর মনটা খারাপ থাকলেও এটা সব সময় খারাপ থাকে না। যদি একটা পজিটিভ ইভেন্ট বা একটা পজিটিভ ঘটনা, একটা পজিটিভ নিউজ আসে, তখন কিছুক্ষণের জন্য মনটা ভালো হয়ে আসে। তারপর এখানে রিজেকশন সেন্সিটিভিটি অনেক তীব্রভাবে দেখা দেয়, অর্থাৎ ছোটোখাটো ক্রিটিসিজম, ছোটোখাটো কনফ্রন্টেশনে পেশেন্ট অনেক বেশি কষ্ট পেয়ে যায়। এই ডিপ্রেশনটা যখন আরও তীব্র হতে থাকে, তখন এর সাথে কিছু বায়োলজিক্যাল ফিচার চলে আসে। বায়োলজিক্যাল ফিচার যেমন খাওয়া, ওজন কমে আসে, ঘুম কমে যায়, যৌন ইচ্ছা কমে যায়, ডিপ্রেশন বা মন খারাপটা সকালের দিকে অত্যাধিক তীব্র হয়ে ওঠে এবং পেশেন্টরা এখানে একটা এম্পটি মুডের কথা বলেন। তার সাথে এই সময় এই যে গিল্ট বা অপরাধবোধ, এটা অত্যাধিক পরিমাণ তীব্র হয়ে ওঠে। ডিপ্রেশনটা যদি আরও বেশি তীব্র হয়ে ওঠে, তখন এতে অনেক সময় সাইকোটিক ফিচার্সও চলে আসতে পারে। এখানে সাইকোটিক ফিচার্স বলতে আমরা যেটা বোঝাচ্ছি, অডিটরি হ্যালুসিনেশন অর্থাৎ কানে গায়েবী কথাবার্তা আসা, এবং ডিলিউশন অর্থাৎ এমন কিছু বিশ্বাস যা বাস্তবসম্মত নয়। কানে গায়েবী আওয়াজ বা অডিটরি হ্যালুসিনেশনটা এরকম হতে পারে যে পেশেন্ট একটা ভয়েস শুনছে, যে ভয়েসটা তাকে হয়তো নেগেটিভ বা নেতিবাচক কথা বলছে, গালিগালাজ করছে, অথবা তার অপরাধ বোধের বিষয়টা তাকে বারবার মনে করিয়ে দিচ্ছে। ডিলুশনগুলো অনেক রকমের হতে পারে। এর মধ্যে সবচেয়ে কমন ডিলুশনটা হচ্ছে যে তীব্র অপরাধ বোধের যে ডিলুশন, আমার কোনো কিছু করার ছিল না, তারপরও আমি অত্যন্ত ভয়ঙ্কর রকম অপরাধ বোধে ভুগছি যার সপক্ষে কোনো প্রমাণ নেই। তারপর ডিলুশনটা এমন হতে পারে যে আমি ভয়ঙ্কর কোনো শারীরিক রোগে ভুগছি, যার কারণে আমি হয়তো কিছুদিন পরেই মরে যাব। এখান থেকে পেশেন্টরা দেখা যায় তাদের পরিচিত মানুষজনের কাছে বারবার ক্ষমা চাচ্ছেন যে আমি বোধহয় মরেই যাব এই বিষয়টা নিয়ে। তারপর এরকম হতে পারে পেশেন্ট মনে করতে পারে তার কোনো অঙ্গ প্রত্যঙ্গ হয়তো পচে গেছে বা সে নিজেই হয়তো মরেই গেছে। এখান থেকে আরেকটা ডিলুশন হতে পারে যে সে এতই অপরাধমূলক কাজকর্ম করেছে, এতই খারাপ কাজ করেছে যে মানুষ তার ক্ষতি করতে চায়, তাকে মারতে চায় এবং সে এটা ডিজার্ভ করে। এই অডিটরি হ্যালুসিনেশন বা ডিলুশন, এটা যে কোনো একটাই বা দুটোই থাকতে পারে। এছাড়া আমরা আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসে আরেকটা সিমটম খুব কমনলি দেখি ডিপ্রেশনের পেশেন্টদের মধ্যে, যেটাকে আমরা বলি সোমাটিক সিমটম বা বিষণ্ণতার শারীরিক উপসর্গ। এই উপসর্গগুলো অঞ্চলভেদে ভিন্ন ভিন্ন রকম হতে পারে। খুবই কমন যে উপসর্গগুলো এখানে আমরা পাই সেটা হচ্ছে অনেক বেশি ব্যথা করে শরীরের বিভিন্ন স্থানে, হতে পারে সেটা লোয়ার ব্যাক রিজিয়নে, হতে পারে মাথা ব্যথা। তারপর রোগীরা প্রায় বলে মাথার মধ্যে অনেক চাপ দিয়ে ধরে থাকে, ঠিক ব্যথা না, চাপ দিয়ে ধরে আছে, বুকের মধ্যে চাপ দিয়ে ধরে আছে, অথবা এরকম বলে যে বুকের মধ্যে কেমন কেমন করে, ঠিক বুঝিয়ে বলতে পারি না। তারপর অনেকে এরকম বলে যে আমার পায়ের পাতা জ্বলছে, সারা শরীর জ্বলছে, কেউ বা বলেন আমার মাথা গরম লাগছে বা কান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। এই সিমটমগুলো আমাদের দেশে খুবই কমন। যখন আমরা একটু আরও ভেতরে প্রোব করি, ইউজুয়ালি আমরা সেখানে ডিপ্রেশনের আরও ফিচার্স পেয়ে যাই। এই ডিপ্রেশনটা অনেক সময় সিজনাল প্যাটার্নে হতে পারে, অর্থাৎ একটা নির্দিষ্ট ঋতুতে সেটা বেড়ে গেল, আবার আরেকটা সময় সেটা নিজে নিজেই ঠিক হয়ে গেল। আবার এই ডিপ্রেশনটা শুরু হতে পারে গর্ভকালীন সময় অথবা বাচ্চা জন্মের 4 সপ্তাহের মধ্যে, তখন আমরা এটাকে বলি পেরিপার্টাম অনসেট। সো আমরা তো ডিপ্রেশনের অনেক বুকিশ কথাবার্তা বললাম। এখান থেকে আমাদের ভিউয়ার্সদের মনে হতে পারে আমরা তাহলে কিভাবে বুঝবো যে আমার ডিপ্রেশন হয়েছে। এটার একটা ছোট বুদ্ধি আছে, যেমন
ডিপ্রেশনের প্রধান দুটো ফিচার ছিল যে মন খারাপ লাগা, সেটা নিজেই বোধ করা বা আশেপাশের কেউ দেখতে পাচ্ছেন, অথবা আমার কাজে আগ্রহ আনন্দ কমে গেছে। এই দুটার যে কোনো একটা যদি আমার মধ্যে থাকে 2 সপ্তাহের বেশি সময় ধরে, এবং তার কারণে আমার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, পেশাগত জীবনে আমি সমস্যার সম্মুখীন হচ্ছি, তাহলে আমি ডিপ্রেশনে ভুগছি এরকম একটা চিন্তা করা যেতে পারে, এবং তখন আমাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে। যারা আরেকটু সফিস্টিকেটেড চিন্তা করেন তাদের জন্য এই আরেকটা পরামর্শ থাকবে, সেটা হচ্ছে আপনারা ইন্টারনেটে PHQ-9 নামে সার্চ করবেন। সেক্ষেত্রে আপনারা একটা সেলফ অ্যাসেসমেন্ট কোয়েশ্চেনেয়ার পাবেন, সেটা বাংলা, ইংরেজি সহ অনেকগুলো ভাষায় আছে। আপনি এটা ডাউনলোড করে নিজে নিজে পূরণ করতে পারেন। পূরণ করার পর আপনি আপনার টোটাল স্কোরটা দেখবেন। টোটাল স্কোরটা যদি 10-এর উপরে হয় তাহলেও সম্ভাবনা আছে আপনি ডিপ্রেশনে ভুগছেন, এবং সেক্ষেত্রে একজন মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। আমরা আজকে ডিপ্রেশনের লক্ষণগুলো নিয়ে একটু জানলাম। পরবর্তী পর্বগুলোতে আমরা স্টেপ বাই স্টেপ ডিপ্রেশনের কারণ, ডিপ্রেশনের চিকিৎসা পদ্ধতি এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকুন, নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নিন।